আচ্ছা 15 নাম্বার অঙ্ক থেকে শুরু হবে কস্ট কনসেপ্ট এন্ড ক্লাসিফিকেশনের, এটাকে অনেকে কস্ট শিটও বলে। তো আমরা প্রথম অঙ্ক দেখি কি বলছে। সুজন লিমিটেড ইনকার, সাউন্ডটা তো কম কেন? হ্যাঁ বাকিদেরও কি সমস্যা সাউন্ডে? হ্যালো, জি স্যার, অনেক স্যার কম আসতেছে, শোনাই যায় না অনেক। এই বাকিদের ভাই ঠিক আছে, আমার এখানে তো ভাই ঠিক আছে ভাই। সুমিতের ঠিক আছে? সুমিত ভাই শুনতেছি তো, শুনতেছি। আর কি সমস্যা? আর হয়তো নেটওয়ার্কের প্রবলেম হয়ে গেছে। আচ্ছা, তা আমাদের এখানে বলতেছে র ম্যাটেরিয়াল পারচেজ। র ম্যাটেরিয়াল কতটুকু পারচেজ করছি? 23,400 টাকা পারচেজ করছি। এরপরে আমরা ওয়েট, র ম্যাটেরিয়াল পারচেজ করছি 23,400 টাকার। এরপরে ডিরেক্ট লেবার 9,200 ঘন্টা হয়েছে এবং টোটাল খরচ হয়েছে 78,200 টাকার লেবার বাবদ ভাই খরচ গেছে। হ্যাঁ বলো। সাউন্ডটা একেবারে ডিরেক্ট যে মাউথে লাগতেছে, কথা বলছেন এই জন্য একেবারে বাড়ি খেতেছে সাউন্ডটা, একটু কমাইতে হবে। কমিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ তোমার এখানে তো কমানোর অপশন আছে, তোমরা এই করো সাইড বাটন ক্লিক করে সাউন্ড কমাও, ওখানে কমানো যায় দেখো। না হলে বললে আমি কমাই দেবো না, এই দিক থেকে কমাই দেবো না। ভাই ঠিক আছে। আচ্ছা, তা আমাদের এখানে বলতেছি ডিরেক্ট লেবার আছে 78,200, ম্যানুফ্যাকচার ওভারহেড অ্যাকচুয়াল আছে হচ্ছে 41,500 টাকা, সেলিং এক্সপেন্স আছে 23,700 টাকা, তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 16,300 টাকা এবং ইন্টারেস্ট এক্সপেন্স আছে 7,400 টাকা। এরপর বলতেছে ম্যানুফ্যাকচার ওভারহেড ইজ অ্যাপ্লাইড অন দ্য বেসিস অফ টাকা 4.25 পার ডিরেক্ট লেবার আওয়ার। বলতেছে কি ম্যানুফ্যাকচার ওভারহেডটা অ্যাপ্লাই করতে হবে কত টাকা? 0.425। কার উপরে অ্যাপ্লাই করতে হবে? ডিরেক্ট লেবার আওয়ার, অর্থাৎ যত ঘন্টা কাজ করা হয়েছে সেই ঘন্টা অনুযায়ী আমার ম্যানুফ্যাকচার ওভারহেডের কস্ট হবে। অর্থাৎ 9,200 ঘন্টার সাথে আমি 4.25 যদি গুণ করি তাহলে ম্যানুফ্যাকচার ওভারহেডের খরচটা পাবো। তারপরে বলছে assume that the over supplied or under paid over supplies is transferred to cost of goods sold and only at the end of the year। বলছে ওভার অ্যাপ্লাই, ওভার সাপ্লাই বা আন্ডার সাপ্লাই যদি থাকে সেগুলো আমাদের কস্ট অফ গুডস সোল্ডে ট্রান্সফার করতে হবে হিসাবকাল শেষে। ডিউরিং দ্য মান্থ 3,500 unit of the product were manufactured and 3,400 unit is product sold on March 1 to 13/1. Sujon Limited is carried the following inventory balance। তো আমাদের সুজন কোম্পানির কিছু ইনভেন্টরি ব্যালেন্স আছে। তো আমরা জানি যে ইনভেন্টরিকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটা হলো ম্যাটেরিয়ালে, একটা হলো ওয়ার্ক ইন প্রসেস, একটা হলো ফিনিশ গুডসে। তাহলে মার্চের 1 তারিখের ইনফরমেশনগুলো দেওয়া আছে এবং মার্চের শেষের তারিখের ইনফরমেশন দেওয়া আছে। র ম্যাটেরিয়ালের বিগিনিং ব্যালেন্স, ওয়ার্ক ইন প্রসেসের বিগিনিং ব্যালেন্স এবং ফিনিশ গুডসের বিগিনিং ব্যালেন্স আছে এবং এন্ডিং ব্যালেন্স কোশ্চেনে দেওয়া আছে। প্রথমে আমাদের কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার এবং কি করতে বলছে, and calculate the average cost per unit of production manufacture। বলছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার বের করে এবং এটার প্রতি এককে খরচ কত সেটা বের করতে বলছে। আমরা অলওয়েজ অঙ্ক শুরু করি কি দিয়ে? র ম্যাটেরিয়াল বিগিনিংটা দিয়ে। হ্যাঁ, র ম্যাটেরিয়াল বিগিনিং, প্রারম্ভিক কাঁচামাল দিয়ে আমরা অঙ্ক শুরু করব। কত আছে? 14,200 টাকা আছে। এর সাথে যোগ করবো আমরা কাঁচামাল ক্রয়। কাঁচামাল ক্রয় এই যে উপরে আছে র ম্যাটেরিয়াল পারচেজ 23,400 টাকা। যোগ করার পর আমরা বিয়োগ করব সমাপনী কাঁচামাল, অর্থাৎ র ম্যাটেরিয়ালের ইন্ডিং যেই ব্যালেন্স আছে 15,400 সেটা আমরা বিয়োগ করব। করলে পাবো ব্যবহৃত কাঁচামাল, র ম্যাটেরিয়াল ইউজ, এটা আমরা যে ট্যাক্সে আমরা করছি না ওইরকম। এই পর্যন্ত গেল। এরপরে আমরা কি করব? ডিরেক্ট লেবার যোগ করব। ডিরেক্ট লেবার 78,200, ঠিক আছে? 78,200 আমরা যোগ করলাম, পেলাম 1,04,000 টাকা। হ্যাঁ, 1,04,000 টাকা। তারপরে আমরা যেটা আনবো সেটা হলো ম্যানুফ্যাকচার ওভারহেড। আমরা যদি ডিরেক্ট লেবার যোগ করলে হয় মুখ্য ব্যয়, প্রাইম কস্ট। হ্যাঁ,
এই প্রাইম কস্টের সাথে যোগ হবে কি ফ্যাক্টরি ওভারহেড বা ম্যানুফ্যাকচার ওভারহেড। কত টাকা বলছিল? আওয়ারের সাথে 4.25 গুণ করতে বলছিল। তাহলে আওয়ারের সাথে 4.25 গুণ করে 39,100 টাকা আসছে আমাদের ফ্যাক্টরি ওভারহেড। প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে পাওয়া যায় টোটাল ম্যানুফ্যাকচার কস্ট। ঠিক আছে, টোটাল ম্যানুফ্যাকচার কস্ট আসে। আর এই টোটাল ম্যানুফ্যাকচার কস্টের সাথে আমরা চলতি কার্যের প্রারম্ভিক মজুদ যোগ করব 64,700 এবং সমাপনী মজুদ 55,800 টা বিয়োগ করব। তাহলে পাবো কি মোট কারখানা ব্যয়। ঠিক আছে, এই যে দেখো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার মোট কারখানা ব্যয়। আর এটা আমাদের কোশ্চেনে বলছে যে প্রতি এককে কত সেটাও দেখাইতে। প্রতি এককে একটা পাবো কিভাবে? এই 1,48,400 টাকাকে আমরা ভাগ করব প্রোডাকশন ইউনিট দিয়ে। প্রোডাকশন করছি কত ইউনিট দেখি বলা আছে কিনা। প্রোডাকশন ইউনিট কোথায়? এই যে বলছে ডিউরিং দ্য মান্থ 3,500 ইউনিট অফ প্রোডাক্ট ওয়ার ম্যানুফ্যাকচার এন্ড এত। আচ্ছা, তৈরি হয়েছে 35,000, বিক্রি হয়েছে 34,000। তাহলে যতটুকু তৈরি হয়েছে সেটা দিয়ে আমরা ভাগ করব। তাহলে এই 1,48,400 টাকাকে তুমি 3,500 দিয়ে যদি ভাগ করো তাহলে তুমি পাবা যতটুকু পণ্য তৈরি হয়েছে তার একক প্রতি ব্যয় কত। বুঝতে পারছি? মানে আমাদের এই কোম্পানি পুরো সম্পদ পুরো ইনভেন্টরি বিক্রি করতে পারে নাই, তারা যতটুকু তৈরি করছে ততটুকু একক প্রতি ব্যয় কত সেটা বের করতে বলছিল। যদি একক প্রতি বিক্রয় মূল্য বের করতে বলতো তাহলে আমাদের বিক্রয় পর্যন্ত যাইতে হইতো এবং ওই বিক্রয় মূল্যকে বিক্রয় একক দিয়ে ভাগ করতাম। এগুলো ফার্স্ট রিকোয়ারমেন্ট। সেকেন্ড রিকোয়ারমেন্ট বলছে ক্যালকুলেট ভাই টাকাটা দেখা দিলেন না, ওই যে কত টাকাতে ভাগ করছেন জাস্ট লিখে দেন টোটাল কস্ট। হ্যাঁ, টোটাল কস্ট এই যে 1,48,400 এটাকে ভাগ করবো তুমি যতটুকু তৈরি করছো, যে লেখাই আছে ডিউরিং দ্য মান্থ 3,500 ইউনিট অফ প্রোডাক্ট ওয়ার ম্যানুফ্যাকচার, অর্থাৎ উৎপাদিত হয়েছে 3,500 ইউনিট। তাহলে এই টাকাকে 3,500 দিয়ে ভাগ করে দিব। ঠিক আছে, লেখার দরকার ছিল কিন্তু সূত্র লিখে দিয়েছে তো সমস্যা হবে না। আচ্ছা, এরপর হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট, বিক্রিত পণ্যের ব্যয়ের বিবরণী। বিক্রিত পণ্যের ব্যয়ের বিবরণীতে আগে কি আসবে? কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারটা আসবে, তার সাথে চলতি তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ যোগ করব আর তৈরি পণ্যের সমাপনী মজুদ বিয়োগ করব। বিয়োগ করলে আমরা পাবো কস্ট অফ গুডস সোল্ড। হ্যাঁ, কস্ট অফ গুডস সোল্ড কিন্তু এখনো হবে না, কারণ আমাদের অঙ্কে বলে দিচ্ছে যদি কোনো ওভার অ্যাপ্লাই বা আন্ডার অ্যাপ্লাই হয় সেটাকে অ্যাডজাস্ট করতে বলছে কস্ট অফ গুডস সোল্ডের সাথে। ঠিক আছে, হিসাব কাজ শেষে এখন আমরা দেখব কোনো ওভার অ্যাপ্লাই বা আন্ডার অ্যাপ্লাই আছে কিনা সেটা বের করার উপায় কি। আমরা আগে দেখব যে ফ্যাক্টরি ওভারহেডের মোট টাকা কত আছে। হ্যাঁ, দেখো ফ্যাক্টরি ওভারহেডের মোট টাকা আছে অ্যাকচুয়াল বলতেছে 41,500, কিন্তু আমরা হিসাব করে বের করছি কত? এই যে 4.25 গুণ করে কত বের করছি? 39,100। তাহলে কি আমরা কিন্তু স্টেটমেন্টে কি কম লিখছি নাকি? আমাদের স্টেটমেন্ট ঠিক করতে হবে, কারণ আমার অ্যাকচুয়াল যেটা হয়েছে ওইটাই দেখাইতে হবে, অর্থাৎ 41,500ই দেখাইতে হবে। তাহলে কত টাকা আমরা কম লিখছি সেই টাকাটা আমরা এখানে কাজ করব। তাহলে 41,500 হলো অ্যাকচুয়াল, আর আমরা বের করছি হলো 39,100। এই দুটার পার্থক্য কত হয়? পার্থক্য হয় 2,400। তার মানে কিন্তু আমরা স্টেটমেন্টে কিন্তু খরচ কম দেখায় রাখছি আগের স্টেটমেন্টে, কিন্তু আমাদের অ্যাকচুয়াল যেটা সেটাই কিন্তু দেখাইতে হবে এবং সেটা অ্যাডজাস্ট করতে বলছে আমাদের ইসের সাথে, কি বলে কস্ট অফ গুডস সোল্ডের সাথে এসে অ্যাডজাস্ট করতে বলছে। তাহলে কস্ট অফ গুডস সোল্ডের সাথে আমরা অ্যাডজাস্ট করতেছি, কত টাকা কম লিখছি ওই খরচটা আবার নতুন করে এই জায়গায় আমরা অ্যাড করে নিব। বুঝতে পারছি? এইটা কিন্তু অনেকটা না, পুরাটাই কিন্তু অ্যাবজর্পশন ভেরিয়েবল কস্টিং আমরা করে আসছি না, ওই কনসেপ্টটাই কিন্তু এখানে অ্যাপ্লাই হয়েছে। ঠিক আছে, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ একটা চ্যাপ্টারের সাথে আরেকটা চ্যাপ্টারে কিছুটা মিল থাকে। তো সব চ্যাপ্টার না, কিছু কিছু চ্যাপ্টার একটার সাথে আরেকটা অনেকটা মিল থাকে। এই চ্যাপ্টারটা অনেকটাই মিলে অ্যাবজর্পশন ভেরিয়েবল কস্টিং এর সাথে। এবং তাহলে কি পেলাম? আমরা নরমালি কি করতাম? আমরা নরমালি করতাম কস্ট অফ গুডস সোল্ড ম্যানুফ্যাকচারের সাথে প্রারম্ভিকটা যোগ করতাম, সমাপনীটা বাদ দিতাম, সরাসরি আমরা কস্ট অফ গুডস সোল্ড লিখে ফেলতাম। কিন্তু এইখানে আবার অ্যাকচুয়াল কস্ট আছে, অ্যাকচুয়ালের সাথে আমাদের অ্যাডজাস্ট হতে হবে ইসের
অ্যাকচুয়ালের সাথে আমাদের যেটা বের করছি আমি তার সাথে অ্যাডজাস্ট করে আমরা দেখছি যে 2400 কম লেখছে আগে, এটা আমরা অ্যাডজাস্ট করলাম। ঠিক আছে, তো আমাদের wait, পরের অঙ্কে আসি। এবং ঠিক আছে, 16 নাম্বার অঙ্কে আসি। In Abir Limited, cost per unit of product for uh, producing 50,000 unit in 2014 were as follow. আবির ট্রেডার্সের আবির লিমিটেডের তাদের প্রোডাকশন হয় কত ইউনিট? 50,000 ইউনিট 2014 সালে। ঠিক আছে, এখন সরি 50,000 ইউনিট 2014 সালে। ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট যায় প্রতি এককে কত টাকা? 10 টাকা। লেবার কস্ট যায় 8 টাকা। ফ্যাক্টরি ওভারহেড যায় 8 টাকা এবং ভেরিয়েবল ওভারহেড দেয় 5 টাকা। ঠিক আছে, তিনটা খরচের কথা বললাম। দেখে অনেকটা মনে হইতেছে না অ্যাবজর্পশন ভেরিয়েবল কস্টিং, অনেকটা কিন্তু এরকম অঙ্ক শুরুই হয়তো কিন্তু অ্যাবজর্পশন ভেরিয়েবল কস্টিং এইগুলো দিয়ে। ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট 10 টাকা, লেবার কস্ট 8 টাকা, ফিক্সড ওভারহেড 8 টাকা, ভেরিয়েবল ওভারহেড 5 টাকা। চারটা খরচ কোশ্চেনে দেওয়া আছে প্রতি একক। The company planned to produce 60,000 unit in 2015, অর্থাৎ 2014 সালে সে উৎপাদন করতো 50,000 ইউনিট, কিন্তু 2015 সালে সে উৎপাদন করতে চাইতেছে 60,000 ইউনিট। ঠিক আছে, the price of direct material will increase by 10%. লেবার কস্ট, এই যে লেবার কস্ট 8 টাকা, এটা কখন? 2014 সালে। ঠিক আছে, এই লেবার কস্টটা 2000 যখন পণ্য উৎপাদন করতে যাবে তখন লেবার কস্টটা অর্থাৎ উৎপাদন বাড়াতে যাবে, তখন তাদের লেবার কস্ট 10% বেড়ে যাবে। অর্থাৎ 10 টাকার 10% হলো 1 টাকা, মানে 11 টাকা হয়ে যাবে কখন? যখন সে 60,000 পণ্য উৎপাদন করতে যাবে। ঠিক আছে, এরপর কস্ট অফ ডিরেক্ট লেবার অ্যান্ড ভেরিয়েবল ওভারহেড উইল ইনক্রিজ বাই 20%। তাহলে লেবার কস্ট অফ লেবার, সরি আগে একটা ম্যাটেরিয়াল ছিল, হ্যাঁ, তারপরটা ছিল লেবার, এখন বলতেছে লেবারের কথা। তো লেবার বাড়বে কতটুকু? লেবার এবং ওই যে আরেকটা কি বলছে, লেবারের সাথে ভেরিয়েবল ওভারহেড, লেবার আর ভেরিয়েবল ওভারহেড এই দুইটা কি হবে? 20% ইনক্রিজ করবে। 20%, অর্থাৎ 8 টাকা 20% যা হয় আমরা অ্যাড করব। এখানেও আমাদের এই যে ভেরিয়েবল 5 টাকা 20% যা হয় এটা অ্যাড করব। কিন্তু তিনটা জিনিস কিন্তু আমাদের বৃদ্ধি করতে হবে। এখানে হবে 11 টাকা, আর 9.6 হবে এটা, এটাও 9, এটা হবে হলো 5-এর যদি 20% করি 1 টাকা, 2 টাকা হয় নাকি, যাই হোক 1 টাকা হয়, সরি 6 টাকা হয়ে যাবে। and fixed overhead cost by 10,000, ফিক্সড ওভারহেডে খরচ হলো 10,000 টাকা হবে। ফিক্সড ওভারহেড আগে দেওয়া ছিল প্রতি এককে, আর এখন দেওয়া আছে কি টোটাল বলতেছে 10,000 টাকা খরচ হবে। তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড সেলিং এক্সপেন্স আর এস্টিমেটেড টু বি 20,000 and 10,000 রেসপেক্টিভলি। প্রশাসনিক খরচ হবে কত টাকা? 20,000 এবং সেলিং খরচ হবে 10,000 টাকা। In 2015, beginning inventory would be 1,000 unit. 2015 সালে শুরুতে বিগিনিং ইনভেন্টরি ছিল 1,000 ইউনিট এবং এন্ডিং ইনভেন্টরি ছিল 3,000 ইউনিট। সেলিং প্রাইস পার ইউনিট কত টাকা বিক্রি করতো? 50 টাকা করে বিক্রি করতো। ইনভেন্টরি উড বি ভ্যালুড আন্ডার ফিফো মেথড, ইনভেন্টরিটা ফিফো মেথডে ক্যালকুলেট করা হয়। এবং এখানে আমাকে প্রথমেই বের করতে বলছে ইন্ডিং ইনভেন্টরি কত হবে, ইন্ডিং ইনভেন্টরি ভ্যালু কত হবে, আর কি করতে বলছে দ্য পিরিয়ডিক কস্ট, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের ব্যয় কত হবে, আর নিট প্রফিট অফ 2015 সালে নিট প্রফিট কত হবে। তো আমরা এখানে যা যা করব সবই 2015 সালে হিসাব করব। তো এখন প্রথম আমাদের কাজ হচ্ছে কি ইন্ডিং ইনভেন্টরি করা, ভ্যালু বের করা। ইন্ডিং ইনভেন্টরি ইউনিট কত আছে, এই যে খেয়াল করো 3,000 ইন্ডিং ইনভেন্টরি আছে কত? 3,000 ইউনিট। আমরা জানি কি যে ইন্ডিং ইনভেন্টরির রেট
যদি না থাকে সবসময় প্রোডাক্ট কস্ট দিয়ে গুণ করতে হবে, প্রোডাকশন কস্ট পার ইউনিট দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ একটা পণ্য উৎপাদন করতে গিয়ে তোমার যেটা খরচ হবে সেই খরচ অনুযায়ী সমাপনী মজুত পণ্যের মূল্য নির্ধারণ করা হবে। ঠিক আছে, তাহলে এখন আমাদের টার্গেট কি, এখন আমাদের কি করতে হবে, এই যে একক প্রতি ব্যয়টা কত সেটা আমাদের বের করতে হবে ওয়ার্কিং এ। এই জায়গাটা আমরা খালি রেখে দিব, এটা আমরা ওয়ার্কিং করে এসে এটা এখানে বসাবো। ঠিক আছে, তাহলে এই জায়গাটা আমি পরে পাবো, কারণ এটার একটা ক্যালকুলেশন আছে, আমাদের কস্ট প্রোডাকশন কস্ট পার ইউনিটটা আমাকে ক্যালকুলেট করে নিতে হবে। তাহলে এটা থাকুক এইভাবে, মানে পরে দেখবো। 2 নাম্বার রিকোয়ারমেন্টে চাইছে দ্য পিরিয়ড কস্ট কত, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত খরচ কত হয় সেটা কিভাবে পাবো। পিরিয়ড কস্ট বলতে আমরা প্রথমেই বসাবো বিগিনিং ইনভেন্টরি। ঠিক আছে, বিগিনিং ইনভেন্টরি, তার সাথে যোগ হবে কস্ট অফ প্রোডাকশন। হ্যাঁ, কস্ট অফ প্রোডাকশন 60,000 ইউনিট। ঠিক আছে, এই যে 60,000 পণ্য উৎপাদন করতেছি না আমরা, এই 60,000 ইউনিট লিখলাম। বিগিনিং ইনভেন্টরি ছিল এই যে 1,000 ইউনিট, এই 1,000 ইউনিট লিখলাম। এবং এই বিগিনিং ইনভেন্টরি কত টাকা করে সেটাও কিন্তু প্রশ্নে বলা নাই। ঠিক আছে, তাহলে আমরা এটাও খালি রাখবো আপাতত। টাকার অ্যামাউন্টগুলো সবই পরে আনবো, জাস্ট খালি আমরা সিরিয়ালি যেই যাই নামগুলো আসার কথা এগুলো আমরা আনবো, টাকাটা একটু পরে বসাবো। বিগিনিং ইনভেন্টরি এটা অবশ্যই শুরুতেই বসাইতে হবে, এটা 1,000 ইউনিট ছিল, রেটটা আমরা পরে আনতেছি। এরপরে কস্ট অফ প্রোডাকশন 60,000 ইউনিট, এটার সাথে ইউনিট প্রতি এককের খরচ গুণ দিলে আমরা টোটাল টাকাটা পেয়ে যাব। ইন্ডিং ইনভেন্টরি যেটা আমরা যেখানে পাবো সেটা এখানে এনে বসাই দিব। তাহলে আমরা জানি এই দুইটার সাথে এটা যদি বিয়োগ করি তাহলে বের হয় কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয়। একটু স্মরণ করে দেখো অ্যাবজর্পশন ভেরিয়েবল কস্টিং এর মধ্যে কিন্তু এগুলাই ছিল। সেলস আগে লিখতাম, সেলস এর পরে আমরা টাইটেল দিতাম কস্ট অফ গুডস সোল্ড লেস কস্ট অফ গুডস সোল্ড, তারপরে আমরা যে এইগুলো লিখতাম বিগিনিং ইনভেন্টরি, ভেরিয়েবল ম্যানুফ্যাকচার কস্ট, ওইটার আরেক নাম হলো কস্ট অফ প্রোডাকশন, তার থেকে ইন্ডিং ইনভেন্টরি বাদ দিতাম, পাইতাম কস্ট অফ গুডস সোল্ড। ঠিক আছে, এবং তারপরে কিন্তু যে শেষের দিক দিয়ে আমরা এই খরচগুলো আনতাম। তাহলে কি কি আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, সেলিং এক্সপেন্স। ঠিক আছে, এই দুইটা খরচ আমরা বাদ দিয়ে, দুইটা প্রশ্নে দেওয়া আছে, এই দুইটা বসাই দিব। 20,000 আর 10,000 টাকা প্রশ্নে সরাসরি দেওয়া আছে, এই যে 20,000 এবং 10,000 কার কার অ্যাডমিনিস্ট্রেটিভ আর সেলিং এর, এই দুইটা আমরা বসায় রাখবো। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু এগুলো মিসিং, কারণ আমাদের এই রেটও জানি না, রেট না জানলে তারা আমি টোটাল বের করতে পারতেছি না। সর্বশেষ কি বের করতে বলছে, নিট প্রফিট। প্রফিট কিভাবে পাই, আয় থেকে ব্যয় বাদ দিয়ে। তাহলে আমাদের আয় কি, সেলস হলো আমাদের আয়, তাহলে সেলস ইউনিট কত, সেলস ইউনিটে কিন্তু আমার জানা নাই, সেলস ইউনিটে আমাকে ক্যালকুলেট করতে হবে। কিন্তু সেলিং প্রাইস জানা আছে 50 টাকা, এই 50 টাকা এই যে দেখছো সেলিং প্রাইস পার ইউনিট 50 টাকা, এটা আমি কত ইউনিট বিক্রি করছি সেটা কিন্তু আমাদের কোশ্চেনে নাই, সেটাও আমরা ক্যালকুলেট করে বের করব। তার থেকে এই যে এখানে যে খরচটা আমি পাবো সেই খরচটা বাদ দিলেই নিট প্রফিট বের হয়ে যাবে। তাহলে ওয়ার্কিং করা লাগতেছে কয়টা, এইখানে এই রেটটা বের করতে হবে একটা ওয়ার্কিং, তারপরে তোমার এখানে যে 31 টাকা বের করতে হবে এটা একটা ওয়ার্কিং, ঠিক আছে, দুইটা ওয়ার্কিং গেল। তারপরে তোমার লাগবে এই যে এইটা, এই ইউনিটটা বের করতে হবে, তিনটা ওয়ার্কিং তোমাকে করতে হবে, তিনটা ওয়ার্কিং তাহলে আমরা করি। ঠিক আছে, ফার্স্ট ওয়ার্কিং, ফার্স্ট আমরা বিগিনিং ইনভেন্টরির মূল্য কত বের করি, কিভাবে পাবো আমরা জানি। বিগিনিং ইনভেন্টরিটা কিভাবে হয়, ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ফিক্সড ওভারহেড, ভেরিয়েবল ওভারহেড, চারটা জিনিস নিয়ে আমরা কাজ করব, চারটা জিনিস। অর্থাৎ প্রশ্নে 10 টাকা, 8 টাকা, 8 টাকা, 5 টাকা ছিল, এইগুলো আমরা কি করব, গুণ করবো। এখন প্রশ্ন হইতে পারে যে আমাদের কোশ্চেনে কিন্তু আবার কিছু অ্যামাউন্ট বাড়াইতে বলছে, ঠিক আছে, কিছু অ্যামাউন্ট কিন্তু বাড়াইতে বলছে, কিছু না, সব প্রায় সবগুলোই কিন্তু এই চারটাই কিন্তু কম বাড়াইছিল না, কিন্তু এটা তো বিগিনিং ইনভেন্টরি, অর্থাৎ পূর্বের ইনভেন্টরি গুলো। হ্যাঁ, অর্থাৎ পূর্বের বছর 2014 সালের যে ইনভেন্টরি ছিল শেষে, খেয়াল করি 2014 সালে আমরা কিছু পণ্য উৎপাদন করছিলাম, কিছু বিক্রি করছি, হাতে কিছু ছিল, ওই 14 সালের হাতে থাকা প্রোডাক্টটাই 2015 সালের শুরুতে আমরা বসাইতেছি। সেই জন্য কি করতে হবে, আমাকে 2014 সালের রেট নিয়েই কাজ করতে হবে এখানে। ঠিক আছে, 2014 সালে 10 টাকা ছিল লেবার, ম্যাটেরিয়ালের লেবারে ছিল 8 টাকা, ফ্যাক্টরি ওভারহেড ছিল 8 টাকা, আর ভেরিয়েবল ওভারহেড ছিল 5 টাকা, ওই রেট নিয়ে আমি কাজ করতেছি। মানে 31 টাকা ছিল, এই জন্য 31 টাকা দিয়ে আমি গুণ করলাম। কিন্তু ইন্ডিংটা কিন্তু আমাকে, কারণ এই ইন্ডিংটা এখন যে ইন্ডিংটা আমরা রেট বের করবো এটা কোনটা, 2015 সালের শেষে কত আছে,
15 সালে দাম বেড়ে গেছে সবকিছু, সেই জন্য আমাদের দামও চেঞ্জ হয়ে যাবে, একটু পরে যাইতেছি ওটাতে আমরা। আমাদের দরকার সেলস ইউনিট, ঠিক আছে, সেলস ইউনিট দরকার, এটা পরেও করা যায়, তো সমস্যা নেই, কারণ আমার তো সেলস ইউনিট তো পরেই দরকার, এটা আগে দরকার না, এইটা আগে পরে হলে সমস্যা নাই। তো আমরা তাহলে এইটা একটু দেখি, তাহলে ওইটা একটু পরেই দেখি, 3 নাম সেলস একটা, হ্যাঁ, কারণ আমার দরকার হলো এইটা আগে, সবার আগে এইটা দরকার ছিল। ক্যালকুলেশন অফ কস্ট পার ইউনিট ইন 2015 সালে প্রতি এককে ব্যয় কত হবে। তো প্রথমে কি বলছিল, প্রথমে বলছিল ডিরেক্ট ম্যাটেরিয়াল 10% বাড়বে, কোশ্চেন আমরা পড়ে আসছি, আমরা 10% বাড়াইছি, যে আবার কে এমন করো না যে 10 যোগ 10 20 20 এর 10% করবো, ওইরকম না কিন্তু, 10-এর আগে 10% করবো, 1 টাকা হবে, 1 টাকার সাথে 10 টাকা যোগ করলে 11 টাকা হবে। তারপরে এখানে তোমরা চাইলে আর একটা এই ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিতে পারো, তাহলে ভুল হবে না। তাহলে 11 টাকা হবে, এখানে 8 টাকার 20% হলো 1.6, 1.6 এর সাথে 8 যোগ করলে 9.6, মানে এই জিনিসগুলোই কিন্তু লিখছি, যে এখানে যেটা লিখছি এখানে তাই লিখছি। তো এইখানে আমরা সবগুলো বাড়ায় বাড়ায় লিখছি, কারণ বাড়াইতে বলছে 2015 সালে। ভেরিয়েবল ওভারহেড এটাও 20% বাড়াইতে বলছে। ফ্যাক্টরি ওভারহেড 50,000 ইউনিট যখন আমরা উৎপাদন করতাম তখন খরচ হইতো আমার 8 টাকা। 50,000 ইউনিট যখন আমি উৎপাদন করতাম তখন আমার খরচ হইতো 8 টাকা, এই যে 8 টাকা ভেরিয়েবল ফিক্সড ফিক্সড ওভারহেড কয় টাকা, 8 টাকা, 50,000-এর জন্য 8 টাকা খরচ হচ্ছে, নতুন আরো 10,000 বাড়ছে। আমরা একটু উপরে দেখে আসি, দ্য প্রাইস অফ, এই যে এখানে এই যে ফিক্সড ওভারহেড কস্ট বাই টাকা 10,000, অর্থাৎ 10,000 টাকা আরো বাড়াইতে বলছে। তাহলে আমরা কি করবো, আগে দেখবো যে আমার আগে কত ছিল, 50,000 পণ্য যখন উৎপাদন করতাম একটাই খরচ হইতো 8 টাকা করে, তাহলে মোট খরচ হইতো এখানে যেটা সেটা, তার সাথে আমরা নতুন আরো 10,000 অ্যাড করলাম, তাহলে এখানে মোট টাকাকে আমরা এখন যেই পণ্য উৎপাদন করছি 2015 সালে সেটার ইউনিট দিয়ে ভাগ করবো। তাহলে আমি পণ্য উৎপাদন করছি 60,000 নতুন করে, তাহলে এই নতুন পণ্যের ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড যাইতেছে 6.8333 এরকম আসতেছে। তাহলে সব যোগ করে আমরা ইন্ডিং ইনভেন্টরি রেটটা পেলাম, ঠিক আছে, ইন্ডিং ইনভেন্টরি রেটটা পেলাম। এইভাবেই আমরা অর্থাৎ বিগিনিংটা নিব আগের যে রেট সেই রেট অনুযায়ী, আর এন্ডিংটা নিব নতুন রেট অনুযায়ী। যদি কোশ্চেনে নতুন রেট বলতে এই যে আমাদের ইনক্রিজ বা ডিক্রিজ এই বিষয়গুলো যদি না থাকতো, তাহলে এই 31 টাকাই বিগিনিং ইনভেন্টরি রেট হইতো, এই 31 টাকাই এন্ডিং ইনভেন্টরি রেট হইতো, ঠিক আছে। দুই ক্ষেত্রে আমরা 31 বসাইতাম, যেটা আমরা অ্যাবজর্পশন ভেরিয়েবল কস্টিং এ করে করতাম, ঠিক আছে। এরপর সেলস ইউনিট, সেলস ইউনিট আমরা অনেক শিখছি কিভাবে বের করতে হয়। সূত্র হলো প্রথমে তুমি কত উৎপাদন পূর্বের ছিল সেটা নিবা, আর নতুন তুমি কত উৎপাদন করছো এই দুটো যোগ করে তুমি আগে কি করবা, তোমার হাতে মোট কত পণ্য হলো আগের এবং প্লাস নতুন তুমি উৎপাদন করছো সেটা, এবং তোমার হাতে এখন রাখছে কত, মানে হিসাবকাল শেষে তুমি কত বিক্রি করতে চাইতেছো না, বা তোমার হাতে কত আছে, এগুলো মোট পণ্য। এই মোট পণ্য থেকে হাতে থাকা পণ্য বাদ দিলেই তুমি বের করতে পারবা তোমার কতটুকু পণ্য বিক্রি হয়েছে, ঠিক আছে। 58,000 পণ্য বিক্রি হয়েছে, 58,000 পণ্য 50 টাকা করে 29 লাখ টাকা, আর প্রোডাক্ট কস্ট ওই উপরের দিকে আসছে, বিয়োগ করছে নিট লাভ, আর এইখানে এই যে ইন্ডিং ক্লোজিং ইনভেন্টরি রেট বের করে রাখছি, নিচে বের করছি, এই দুটো গুণ করবো, আর কি বিগিনিং এরটাও বের করছি, এটা করবো। চাইলে তোমরা ওয়ার্কিং আগে করতে পারো, কিন্তু ওয়ার্কিং আগে করতে গেলে সমস্যাটা হলো তুমি তো আর বুঝতেছো না যে কার কার ওয়ার্কিং করবা, ঠিক আছে। এই জন্য তুমি এভাবে সিরিয়ালি করে যাবা, যেটা মিসিং থাকবে মিসিং এ রেখে দিবা, তাহলে তুমি ধরতে পারবা দ্রুত যে তোমার কয়টা ওয়ার্কিং করা লাগবে, ঠিক আছে। আচ্ছা, এটা শেষ। এরপরে যখন আজকে কি বার? আজকে হলো রবিবার, তাহলে ভাইয়া আপনার ইয়াতে তো রুটিনে সোমবার সোমবার লেখা। সোমবার লেখা কে বলছে, না তারিখে ভুল আছে, দিন ঠিক আছে, দিন ঠিক আছে, তারিখে ভুল হয়েছে। গ্রুপে না বলে দিলে একটা ছেলে, আমি আর ঠিক করিনি তারিখটা, মানে আমি শুক্রবার শনিবার ধরে রুটিন করে ফেলছি। আচ্ছা আচ্ছা। আমার তো মাথা ঘুরে গেছে, আমি কি হ্যাঁ কি দেখতেছি। তিনটা ডেটটা লিখতে ভুলে গেছি। এখন 17 নাম্বার, দুইটা অঙ্ক হয়েছে। 17 মানে অনেক বড় নাকি, অঙ্কের সাইজ দেখে মনে অনেক বড়, কিন্তু আসলে অত বড় না। আচ্ছা দেখি,
হচ্ছে কি ইউনিট কস্ট হ্যাকি কোম্পানি এ ম্যানুফ্যাকচারিং ফার্ম প্রডিউস in a single product. The following information has been taken from the company production, sales, and the cost record for the year 2016. অর্থাৎ 2016 সালের কি কি রেকর্ড করা ছিল সেগুলো দেওয়া আছে, প্রোডাকশন কত হয়, সেলস কত হয়, কস্ট কত হয়, এগুলো ইনফরমেশন দেওয়া আছে। প্রথমে বলতেছে প্রোডাকশন ইউনিট 30,000, সেলস ইউনিট কোশ্চেনে দেওয়া নাই, এবং ইন্ডিং ফিনিশ গুডস ইনভেন্টরি ইউনিট এটাও কোশ্চেনে দেওয়া নাই। কিছু কি রেজাল্টটা করে দিছে, মানে একটা মিসিং থাকলে এইগুলা যোগ বিয়োগ করে বের করা যেত। প্রোডাকশন আবার বিগিনিং ইনভেন্টরি এটা অ্যাড করে আমি ইন্ডিং বাদ দিলেই পেয়ে যেতাম সেলস কত, কিন্তু আমার প্রথমেই একটা রেজাল্ট পাওয়া গেছে, সেটা হলো দুইটা মিসিং থাকলে তার আর এক বিপদ। ঠিক আছে, তা আমরা দেখি দুইটা মিসিং বের করার কোনো আরো কোনো ওয়ে আছে কিনা। সেলস ইন টাকা দেওয়া আছে 6,50,000। ঠিক আছে, 6,50,000 টাকা তুমি টোটাল বিক্রি করো। কস্ট গুলো দেওয়া আছে, অ্যাডভার্টাইজমেন্ট কস্ট 90,000, ডিরেক্ট লেবার 1,60,000, ইনডিরেক্ট লেবার র ম্যাটেরিয়াল পারচেজ করছো কত সেটা আছে, বিলিং রেন্টের মধ্যে প্রোডাকশনে ইউজ হয়েছে 80%, আর অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড সেলিং এ গেছে বাকি যে অংশটা 20%, সেটা আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড সেলিং এ দেখাবো। এরপরে ফ্যাক্টরি ইউটিলিটিস গেছে, রয়্যালিটি গেছে। রয়্যালিটি কিভাবে ধরতে বলছে, পেড ফর দ্য ইউজ অফ প্রোডাকশন প্যাটার্ন টাকা 1 পার ইউনিট অফ প্রডিউস, অর্থাৎ যতটুকু তুমি পণ্য উৎপাদন করছো তার প্রতি এককে 1 টাকা করে রয়্যালিটি আমাদের ধরতে হবে। তারপরে বলতেছে মেইনটেনেন্স ফ্যাক্টরি, তারপরে আছে রেন্ট ফর স্পেশাল প্রোডাকশন ইকুইপমেন্ট 6,000 পার ইয়ার প্লাস 0.10 পার ইউনিট প্রোডাকশন। তাহলে তুমি এই রেন্টটা কিভাবে ধরবা, 60,000 তো ধরবাই, প্লাস দিবা আবার যোগ চিহ্ন দিবা কত টাকা, 0.1 ইন্টু কতটুকু পণ্য উৎপাদন হয়েছে তার সাথে, অর্থাৎ 30,000 ইন্টু 0.10 অর্থাৎ 3,000, আর এই 6,000 টোটাল হবে 9,000। এই প্রশ্ন চিহ্ন দেওয়ার কোনো মানেই হয় নাই, এখানে টাকা না থাকলে সমস্যা কি, আমরা টাকা বাইর করতেই পারবো। 6,000 প্লাস 30,000 ইন্টু 0.10 যা আসবে এটা এখানে, এইটার টাকা। হ্যাঁ, তাহলে এই মিসিংও আমরা কিন্তু পেয়ে গেলাম, এই মিসিংও কিন্তু আমরা পেয়ে গেলাম। আমাদের কিন্তু এখন ওই দুইটা মিসিং পাওয়ার কোনো ইনফরমেশন আমরা এখনো পাইনি, সামনে গেলে পাবো। সেলিং অ্যান্ড ওভারহেডস, হ্যাঁ, সেলস অ্যান্ড ওভারহেড স্যালারি আছে 1 লাখ, আদার ফ্যাক্টরি কস্ট দেওয়া আছে 11,000, এবং আদার সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে 20,000। এরপর নিচে আমাদের ইনভেন্টরি সম্পর্কে বলা আছে, 3 ধরনের ইনভেন্টরি। র ম্যাটেরিয়াল প্রারম্ভিক 20,000, সমাপনী 10,000, ওয়ার্কিং প্রসেসে 30,000 প্রারম্ভিক, সমাপনী 40,000, ফিনিশ গুডসের বিগিনিং ব্যালেন্স জিরোই বসাবো। যদি প্রশ্নবোধক চিহ্ন থাকতো তাহলে আরো রেজাল্ট হয়ে যেত। হ্যাঁ, প্রথমে এটা জিরো, অর্থাৎ কোনো টাকাই নেই এখানে, আর এইখানেও মিসিং, তোমার ইনভেন্টরি ইউনিটও নাই, আবার কয় টাকা সেটাও নাই, আবার কি প্রতি এককে ব্যয় কত সেটাও কিন্তু নাই, অনেক কিছু মিসিং আছে এখানে। হ্যাঁ, আচ্ছা, এরপরে যাই। The finished goods inventory is beginning carrying at the average unit product for the year. The selling price of the product is টাকা 25 per unit. প্রতি ইউনিটের বিক্রয় মূল্য হবে 25 টাকা করে। তো এখানে বলতেছে the finished goods inventory is being carried at the average unit production. আচ্ছা, মেবি প্রোডাকশন ইউনিটের ইন্ডিং ধরতে বলছে, তারপর আমরা সামনে গিয়ে দেখব, শিওর হব। তার আগে আমরা দেখিয়ে চাইছি কি, আমরা প্রিপেয়ার এ শিডিউল অফ কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। তো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার পর্যন্ত যাইতে আমাদের ফিনিশ গুডস লাগে না। হ্যাঁ বলো। হ্যালো, হ্যাঁ বলো। হ্যালো, ভাই এই ওদের প্রথম ভিডিওগুলো কি ইউটিউবে দেওয়া আছে? হ্যাঁ দেওয়া আছে। ভাই এই চ্যাপ্টারের প্রথম প্রবলেমগুলোর সলিউশন কি দেওয়া আছে? হ্যাঁ হ্যাঁ, সলিউশন বলতে রেকর্ডিং দেওয়া আছে, সলিউশন গুলো গ্রুপেই পাওয়া তুমি। প্রথমগুলো ভাই করি নাই তো এখন বুঝতেছি না ভাই, একেবারে মাথার উপর দিয়ে দিতেছে। সলিউশন গুলো গ্রুপেই স্ক্রিনশট দিয়ে দিয়েছে, প্রতি ক্লাসের শেষেই দিয়ে দিয়েছে একজন, গ্রুপে সলিউশন গুলো পাবা। তারপরে থাকো যতটুকু মাথায় নিতে পারো। তো আমরা প্রথমেই করব প্রিপেয়ার এ শিডিউল অফ কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার,
অর্থাৎ আমাদের কি করতে হবে, এই কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার পর্যন্ত যেতে হলে আমাদের ইন্ডিং ইনভেন্টরির ইউনিট বা টাকা কোনো কিছুর প্রয়োজন হয় না, কারণ এগুলো আর কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার আরো আগের কাজ। তাহলে আমরা প্রথম স্টেটমেন্টটা এই যে মিসিং যে আছে, এই মিসিং থাকা সত্ত্বেও আমি প্রথম রিকোয়ারমেন্টটা কমপ্লিট করে ফেলতে পারবো, কারণ আমাদের এই ম্যানুফ্যাকচার কস্ট পর্যন্ত যাইতে ওইগুলোর কোনো প্রয়োজন হয় না। ওই পর্যন্ত আমরা আগে ক্লিয়ার করি, ঠিক আছে? তো আমরা কি জানি, প্রথমে শুরু করতে হয় ওপেনিং র ম্যাটেরিয়াল দিয়ে। তাহলে আমরা শুরু করলাম র ম্যাটেরিয়াল দিয়ে 20,000, তার সাথে যোগ করতে হয় র ম্যাটেরিয়াল কতটুকু কিনছি আমরা নতুন করে। খোঁজ র ম্যাটেরিয়াল কতটুকু, এই যে র ম্যাটেরিয়াল পারচেজ কত কিনছো, 80,000, এই 80,000 যোগ করবা, ঠিক আছে? এই যে দেখো বিগিনিং 20,000 আর নতুন কিনছো তুমি 80,000, টোটাল হলে 1,00,000 টাকা। আর এখান থেকে বাদ দিবা তুমি সমাপনীটা, এটা একদম সিম্পল কাজ এতটুকু। এই যে সমাপনী 10,000 আছে, বাদ দিলা পাইলা র ম্যাটেরিয়াল ইউজ, আর তুমি কতটুকু ইউজ করতে পারতেছো। এই ইউজের পরে আমরা জানি সবসময় ডিরেক্ট লেবারটা অবশ্যই থাকে অঙ্কের মধ্যে, আর অন্যান্য ডিরেক্ট খরচ থাকতে পারে নাও থাকতে পারে, কিন্তু লেবার ছাড়া কোনো সময় তার পণ্য উৎপাদন হবে না, এটা অবশ্যই থাকবে কোশ্চেনে। ডিরেক্ট লেবার কত, 1,60,000। তো এই 1,60,000 আমরা বসালাম, হলো কত, দুইটা যোগ করে 2,50,000। এটা হচ্ছে প্রাইম কস্ট, মুখ্য ব্যয়। এই মুখ্য ব্যয়ের পর আমাকে বসাইতে হয় ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড একটু আমরা দেখে আসি কারা কারা যাবে ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে। যে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স, এটা হলো সেলস এর সাথে রিলেটেড। এটা যাবে হচ্ছে আমাদের যদি ইনকাম স্টেটমেন্ট আলাদা চাই ওইখানে যাবে, চাইছি কি ইনকাম স্টেটমেন্ট আলাদা না আলাদা, চাইছি একটু শেষে। ইনকাম স্টেটমেন্টে আমরা এটা নিব। ডিরেক্ট লেবার তো নিলামই, ইনডিরেক্ট লেবার নিব এখন, কারণ ইনডিরেক্ট লেবারটা ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে যায়, পরোক্ষ শ্রম, ঠিক আছে? ইনডিরেক্ট লেবার আমরা ফ্যাক্টরি ওভারহেডে নিব। তারপরে এই যে প্রোডাকশনে ব্যবহৃত হয়েছে 80%, যে এইটা আমরা নিব ফ্যাক্টরি ওভারহেডের মাধ্যমে, ঠিক আছে? কারণ কারখানার পণ্য উৎপাদনের সাথে যেগুলো পরোক্ষভাবে জড়িত, ঠিক আছে, সেগুলোকে আমরা ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে নেই। তাহলে 80% টাকা নিব, 50,000-এর 80%, 40,000 টাকা আমরা ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে নেব। তো দুইটা পেলাম। তারপরে ইউটিলিটিস ভাই ফ্যাক্টরি, এটা বুঝে না কি বললেন। বললাম বিল্ডিং রেন্টের প্রোডাকশনের মধ্যে যাবে 80%, প্রোডাকশন বলতে ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে যাবে 80%। আর 50,000-এর 80% করলে 40,000, এই 40,000 যাবে ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে, অর্থাৎ পণ্য উৎপাদনের জন্য তাদের, অর্থাৎ কারখানার ভাড়া, সহজ কথায় কারখানার ভাড়া, ঠিক আছে? পণ্য উৎপাদন করা হয় কোথায়, কারখানায় না? তাহলে কারখানার ভাড়া যাবে 40,000, আর বাকি ভাড়াটা যাবে তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড সেলিং এর মধ্যে, অর্থাৎ বাকি যে 10,000, 20%। হ্যাঁ 20%, 10,000 আসে। এই 10,000 তাদের কারখানার খরচ না, এটা হলো কারখানার বাইরে, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড সেলিং এর জন্য ওই ভাড়াটা ধরা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা কয়টা পেলাম, এই একটা, এই একটা এবং এই একটা, তিনটা পেলাম অলরেডি। তারপর এটা যাবে রয়্যালটি যাবে, 4টা হলো। তারপরে মেইনটেনেন্স ফ্যাক্টরি, এটা যাবে 5টা হলো। তারপরে তোমার রেন্ট ফর স্পেশাল প্রোডাকশন, এটাও প্রোডাকশন বলছে, তাহলে এটাও ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে যাবে। এই একটা হলো, তাহলে এই কয়টা আমরা নিয়ে নিব। আরেকটা আছে যে আদার ফ্যাক্টরি ওভারহেড, এই কয়টা যাবে। তাহলে যেগুলো বললাম দেখি এগুলো আনছি কিনা। ইনডিরেক্ট লেবার 60,000, বিল্ডিং এর দেখছো 40,000 আসছে, ইউটিলিটিস 35,000, তারপরে রয়্যালিটি, হোলসেল প্রোডাকশন যতটুকু তার প্রতিটা 1 টাকা করে রেট 30,000। তারপর ওই যে আমরা বলছিলাম রেন্ট অফ ইকুইপমেন্ট কিভাবে ধরবো, 6,000 প্লাস বলছে, তো যতটুকু প্রোডাকশন হয় তার প্রতিটায় 0.1 টাকা করে, তাহলে টোটাল 9,000। আদার ফ্যাক্টরি ওভারহেড 11,000। এই টোটাল ফ্যাক্টরি ওভারহেড গেছে 2,10,000 টাকা, আর আমাদের প্রাইম কস্ট ছিল 2,50,000। তাহলে মোট কারখানা ব্যয় হয়েছে 4,60,000। মানে এই পুরো খরচটাই কিন্তু অলরেডি কারখানায় চলে গেছে। কারখানার মধ্যে, কারখানায় পণ্য আনা থেকে শুরু করে পণ্য উৎপাদন এখন পুরোপুরি তৈরি হয় না, উৎপাদন আর একটু পরে আসবে। কারখানার সব কাজকর্ম করতে যেই 4,60,000 টাকা চলে গেছে। এরপরে বিগিনিং ওয়ার্কিং প্রসেস, বিগিনিং ওয়ার্কিং প্রসেস কত টাকা, 30,000, আর এন্ডিং ওয়ার্কিং প্রসেস 40,000 টাকা। 30,000 যোগ করবো, 40,000 বিয়োগ করবো, 30,000 যোগ করলাম, 40,000 বিয়োগ করলাম, ঠিক আছে? আমাদের দাঁড়ালো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, অথবা আমরা লিখতে পারি কস্ট অফ প্রোডাকশন, অর্থাৎ পণ্যটা পুরোপুরি তৈরি করতে
আমাদের কত কত খরচ গেল, 4,50,000 টাকা আমার খরচ গেছে। তাহলে এই হলো আমাদের কি বের করলাম, এটা হলো প্রথম রিকোয়ারমেন্টের অ্যান্সার। এখন আমরা যাব দ্বিতীয় রিকোয়ারমেন্টে। দ্বিতীয় রিকোয়ারমেন্টে কি বলছে? দ্বিতীয় রিকোয়ারমেন্ট আবার এ বি দুইটা দেওয়া, প্রথমে ইউনিট বের করতে বলছে, এরপরে তার কস্ট বের করতে বলছে। The number of unit in finished goods inventory at 31st December, অর্থাৎ 31শে ডিসেম্বরে ফিনিশ গুডস কত হবে, আর সমাপনী মজুত পণ্যের একক কত হবে। সমাপনী মজুত পণ্যের একক কত হবে। একটু আগে আমরা সেলসের একক বের করা শিখছি, আর এখন বের করতে হবে সমাপনী মজুত পণ্যের একক কত। তাহলে পণ্য যতটুকু আমি উৎপাদন করছি, উৎপাদন থেকে বিক্রি বাদ দিলেই আমরা পেয়ে যাব সমাপনী মজুত পণ্য। কোনো কিছু আর যোগ করতে হবে না, কারণ আমাদের বিগিনিং শূন্য। বিগিনিং যদি থাকতো তাহলে এটা আবার যোগ করতাম, ঠিক আছে। বিগিনিং থাকলে এটা অ্যাড করতাম, যেহেতু বিগিনিং নাই কোশ্চেনে, তাহলে আমি যা উৎপাদন করছি এবং যা বিক্রি করছি এই দুটার পার্থক্যই হবে এন্ডিং ফিনিশ গুডস, অর্থাৎ হাতে আমার কত আছে। তাহলে দেখি এইখানে সমস্যা হলো সেলস ইউনিট নাই। হ্যাঁ, তারা একটু আমরা দেখি ওরা আসলে কি করছে। প্রতি এককের রেট আমি খুঁজতেছিলাম, কই পাইলো ওরা 25 টাকা ছিল কোনো জায়গায়, এই যে দেখছো, খেয়ালই করিনি। এই সেলিং প্রাইস পার ইউনিট দেওয়া আছে, তাহলে তো হয়েছে। তাহলে তার চিন্তা নাই, ফিনিশ গুডস সেলসের ইউনিটে তুমি পাবা, কারণ তোমার সেলস মোট সেলস আছে 6,50,000, একটার দাম 25 টাকা হলে কতগুলো পণ্য বিক্রি হয়েছে, তো ইজিলি বের করা যাবে এখন। এই যে দেখো, প্রোডাকশন করছে আমি 30,000, পণ্য মোট বিক্রয় করছি 6,50,000, কিন্তু একটার দাম ছিল 25 টাকা, ভাগ করলে তুমি পাবা সেলস ইউনিট কত। এটা হলো টাকা, এই মোট টাকাকে একটার টাকা দিয়ে একটার দাম দিয়ে ভাগ করে আমি এখানে বের করেছি প্রোডাকশন ইউনিট কত, 26,000 ইউনিট বের করছি এখানে। তাহলে 30,000 ইউনিট থেকে 26,000 ইউনিট বাদ দিচ্ছি, বের হয়েছে 4,000 ইউনিট, ঠিক আছে। ইউনিট আর সবার সামনে লিখে নিই, কারণ আমি আগে ইউনিট লেখা রাখছিলাম, তার মানে এখানে সব ইউনিট বুঝাইতেছি। তার মানে 2 নাম্বারের আমরা এ নাম্বার যে রিকোয়ারমেন্টটা সেটা আমরা করতে পারলাম। এখন যাব বি নাম্বার রিকোয়ারমেন্ট। The cost of the unit finished goods inventory at December 31, অর্থাৎ 31শে ডিসেম্বর ফিনিশ গুডসের একটা ফিনিশ গুডসের ব্যয় কত সেটা বের করে। দ্য কস্ট অফ দ্য ইউনিট ইন ফিনিশ গুডস, সরি একটা না, এখানে টোটালটাকে ইন্ডিকেট করতেছে। তো আমাদের এই যে এখন মাত্র আমি কি বের করলাম, ফিনিশ গুডসের ইউনিট। এখন আমাকে বের করতে ফিনিশ গুডসের মোট টাকা কত, মোট টাকা কত। আমরা কি শিখাইছি, যদি ফিনিশ গুডসের প্রতি এককের মূল্য দেওয়া না থাকে তাহলে আমাকে বের করতে হবে কস্ট অফ প্রোডাকশন পার ইউনিট। একটা পণ্যের ব্যয় কত সেটা আমাকে আগে বের করতে হবে। তাহলে আমরা মোট যতগুলো পণ্য উৎপাদন করছি তার মোট খরচ হচ্ছে 4,50,000। হ্যাঁ, এটার আরেক নাম কি, কস্ট অফ প্রোডাকশন, কিন্তু এটার আরেক নাম। তাহলে আমি মোট খরচ করছি 4,50,000, আমি পণ্য উৎপাদন করছিলাম কত, 30,000। তাহলে এই 4,50,000কে 30,000 দ্বারা ভাগ করলে তুমি কস্ট অফ প্রোডাকশন পাবে। অর্থাৎ একটা পণ্যের ব্যয় কত, হ্যাঁ, প্রোডাকশন কস্ট কত। টোটাল কস্ট না, কিন্তু প্রোডাকশন কস্ট। টোটাল কস্ট এক জিনিস, প্রোডাকশন কস্ট আরেক জিনিস। টোটাল কস্ট হয় এই প্রোডাকশন কস্টের সাথে আরো যে অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড সেলিং এক্সপেন্স আছে এগুলো অ্যাড করার পর, ঠিক আছে। তারপরে আমাদের ফিনিশ গুডসের বিগিনিং ইনভেন্টরি, এন্ডিং ইনভেন্টরি এগুলো থাকবে, সবকিছু করার পর আমাদের টোটাল কস্ট হয়। তাহলে কস্ট অফ প্রোডাকশন 4,50,000, তাকে ভাগ করব নাম্বার অফ ইউনিট প্রডিউস, 30,000 পণ্য উৎপাদন করছি। তাহলে আমরা একটা পণ্যের কস্ট মূল্য হলো 15 টাকা, এই 15 টাকাই হলো ফিনিশ গুডসের রেট। আর এই 15 টাকার সাথে 4,000 ইউনিট এন্ডিং ইনভেন্টরি ইউনিট ছিল, অর্থাৎ যেটা আমরা বের করছি মাত্র, গুণ দিলে আমরা পেয়ে যাইতেছি যে আমাদের ফিনিশ গুডসের ভ্যালুটা কত হবে, 60,000 টাকা ভ্যালু আসতেছে। তারপর রিকোয়ারমেন্ট নাম্বার 3 বলছে ইনকাম স্টেটমেন্ট। আমি ইনকাম স্টেটমেন্ট কিভাবে পাবো, আয় থেকে ব্যয়গুলো বাদ দিই। তাহলে আমাদের আয় কোনটা, শুধুমাত্র সেলস রেভিনিউ। সেলস রেভিনিউ কত, 6,50,000। এই 6,50,000 থেকে আমরা আগে প্রথমে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব। সেলস 6,50,000,
বিক্রিত পণ্যের ব্যয় সরাসরি কোশ্চেনে দেওয়া নেই, আমাকে এটাকে বানায় নিতে হবে একটু। বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বানাবো? কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, অর্থাৎ এই যে এখানে 4,50,000, এর সাথে তুমি অ্যাড করবা বিগিনিং আর বিয়োগ করবা এন্ডিং। বিগিনিং নাই এই জন্য আর অ্যাড করি নাই, এন্ডিংটা বাদ দিছি। 60,000 ছিল আমাদের এন্ডিং, বাদ দিয়ে আমাদের টোটাল কস্ট অফ গুডস হয়ে রয়েছে 3,90,000। 6,50,000 থেকে 3,90,000 বাদ দিলে 2,60,000। এই 2,60,000 থেকে অপারেটিং এক্সপেন্স বাদ দিবে। অপারেটিং এক্সপেন্সের মধ্যে সেলিং এর কিছু ছিল, অ্যাডমিনিস্ট্রেটিভ এর কিছু ছিল। তো এই অঙ্কটার মধ্যে মিক্সড করা, তো এই জন্য আমরা টাইটেল দিইনি আলাদা আলাদা, একসাথে অপারেটিং এর মধ্যে সব দিয়ে দিছি। অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স আমরা পড়ে আসছি, 90,000 ছিল কোশ্চেনে। বিল্ডিং এর 20% বলছিল, কিসের জন্য? অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এর জন্য, এই যে 20% আনছি। সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ স্যালারি ছিল 1 লাখ এবং সেলস এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ খরচ ছিল 20,000। উপরে দেখে আসি, এই যে দেখুন, সেলস এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ স্যালারি এন্ড আদার সেলস এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 20,000, 1 লাখ আর 20,000, 1,20,000 সব মিলে অপারেটিং এক্সপেন্স 2,20,000। আর আমাদের গ্রোস প্রফিট ছিল 2,60,000। তাহলে আমাদের রইল কত? 40,000 টাকা প্রফিট রইল। ঠিক আছে, এই ছিল আমাদের 17 নাম্বার অঙ্ক। 3টা অঙ্ক আমরা করে ফেলছি। এই অঙ্কটা আমরা একটু পরে করবো, এটা না করলেও সমস্যা নাই, তারপরে রেখে দিলে একটু পরে করবো, বুঝতে হবে, শুরুতে ধরতে হবে নেক্সট ক্লাসে। 19 নাম্বারটা দেখি। লাস্ট আছে, হ্যাঁ। The factory produced and sold 1,000 unit of a product in the month 2015. 2015 সালে পণ্য উৎপাদন যা করে উৎপাদন এবং বিক্রয়ের পরিমাণ সেম। 1,000 পণ্য উৎপাদন করছে, 1,000 বিক্রি করে দিছে। For which the following particular are available. তো এইখানকার আরো কিছু ইনফরমেশন আছে। ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়ালস অফ ফার্স্ট জুন 6,000 টাকার ইনভেন্টরি ছিল, অর্থাৎ বিগিনিং র ম্যাটেরিয়াল মানে কাঁচামাল শুরু করছে 6,000 নিয়ে এবং নতুন কিনছে আরো 1,44,000 টাকা। এই দুটো আমরা অ্যাড করব, তারপর আমরা ইন্ডিংটা খুঁজে ইন্ডিংটা বিয়োগ করব। তারপরে বলতেছে ডিরেক্ট ওয়েজেস পেইড ইন ক্যাশ ইন জুন হুইচ ইনক্লুড 3,000 অন অ্যাকাউন্ট অফ মে এন্ড 2,000 অ্যাডভান্স ফর জুলাই। অর্থাৎ ওয়েজেসের এই টাকার মধ্যে কিছু টাকা ছিল মে মাসের, আবার কিছু ছিল জুলাই মাসের, অর্থাৎ কিছু বকেয়া ছিল, কিছু অগ্রিম ছিল। বকেয়া আর অগ্রিম অ্যাডজাস্ট করে নিতে হবে আমাকে। ঠিক আছে, ডিরেক্ট overhead charge for the month 60,000, indirect inventory of raw material শেষের ব্যালেন্স দেওয়া আছে 10,000। তার মানে আমরা প্রথম যে তিনটা লাগে আমাদের, তিনটা কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। এটা হলো ওপেনিং র ম্যাটেরিয়াল, তার সাথে যোগ করব র ম্যাটেরিয়াল পারচেজ, বিয়োগ করব এন্ডিং র ম্যাটেরিয়াল। বুঝতে পারছি? এরপরে আমরা যোগ করব হলে ডিরেক্ট ওয়েজেস, যোগ করলে হয় প্রাইম কস্ট। এই প্রাইম কস্টের সাথে ওয়ার্কস ওভারহেড যোগ করব, হবে কস্ট অফ প্রোডাকশন বা ওয়ার্ক কস্ট। ঠিক আছে, এই পর্যন্ত আমি বলে নিলাম। তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ সেলিং এর সবার শেষের কাজ, সেলস এরও কাজ একদম শেষে, ছকের লাস্ট পজিশনে এদের কাজ। প্রথম স্টেটমেন্ট অফ কস্ট স্টেটমেন্ট তৈরি করতে হবে, পুরো ছকটাই আমাকে করতে হবে। ঠিক আছে, পুরো ছকটাই করতে হবে। তাহলে দেখি, করছি তো পুরো ছক, কিন্তু এখানে লিখছি স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস সোল্ড। ব্যাপার কি? কস্ট অফ গুডস সোল্ড লিখে আমরা কস্ট শিট লিখি, কস্ট। আমরা তো পুরো অঙ্কটা করছি, এমন তো না যে শুধু কস্ট অফ গুডস সোল্ড করছি। আচ্ছা, তো আমরা কি বলছিলাম যে প্রথমেই ওপেনিং ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়াল বসাবো 6,000, পারচেজ করছিলাম 1,44,000, টোটাল আমার পণ্য মোট মূল্য দাঁড়ালো 1,50,000।
ক্লোজিং ছিল 10,000। এই পর্যন্ত সবাই আশা করি ক্লিয়ার, কারণ এগুলো সব ডিরেক্ট 6,000, 1,40,000, এই 10,000 কোশ্চেনে দেওয়া আছে, এগুলো যোগ বিয়োগ করলাম, পরে আমাদের ইউজ আসছে 1,40,000। আমাদের মোট পণ্য কয়টা দেখছো? 1,000। তাহলে 1,000 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে 140 টাকা আসবে। এই রেটটা লাগতেছে কেন, পরে একটু পরে আমার রেটটা লাগবে, এই জন্য রেটটা বের করে রাখলাম আমরা। ঠিক আছে, তাহলে 10 টাকা আসলো, সরি 140 টাকা আসছে কিভাবে, আমরা পণ্য 1,000 নিয়ে কাজ করতেছি। 1,000 দিয়ে ভাগ করলাম। তারপরে অ্যাড করব আমরা ওয়েজেস। ওয়েজেস আমরা অ্যাড করব 55,000 টাকা। তো গত বছরের কিছু বকেয়া ছিল, সেই বকেয়াটা পরিশোধ করছে। এখন আমরা কোন কোন মাসের হিসাব করি? জুন মাসের কিন্তু হিসাব করতেছি। হ্যাঁ, এই যে উপরে লেখা আছে জুন মাস, জুন মাসের হিসাব করতেছি। তাহলে জুন মাসে এসে কি হয়েছে? জুন মাসে আসার পরে দেখছে যে এপ্রিল মাসের কিছু টাকা বকেয়া ছিল, তাহলে আমার ওই বকেয়াটা কাউন্টে আনতে হবে। হ্যাঁ, জুন মাসের বকেয়াটা কাউন্টে আসবে, তাহলে পেমেন্ট অফ লাস্ট মান্থ, অর্থাৎ শেষ মাসে আমি কয় টাকা দিছি সেটা বাদ দিবে। আমরা এই যে এখানে যে 55,000 দেখতেছি না, এই 55,000-এর মধ্যে কিন্তু দুইটা অ্যামাউন্ট ইনক্লুড আছে। কোন দুইটা অ্যামাউন্ট? একটা হলো বকেয়া মজুরি ইনক্লুড আছে, আবার অগ্রিম মজুরি ইনক্লুড আছে। দুইটা কিন্তু তোমার জন্য কি অগ্রিম খরচ হিসেবে বিবেচিত হবে। হ্যাঁ, তাহলে সরি, একটা বকেয়া, একটা হলো অগ্রিম, এই দুইটাই আমাকে বিয়োগ করতে হবে। কারণ এইটার মধ্যে এই যে এখানে যে টাকাটা তুমি দেখতেছো, এর মধ্যে কোনো বকেয়া টাকাও থাকতে পারবে না, কোনো অগ্রিম টাকাও থাকতে পারবে না। শুধুমাত্র এই মাসে কতটুকু মজুরি দিছো, অর্থাৎ এই পণ্যটা উৎপাদন, অর্থাৎ পণ্য উৎপাদন করছো তুমি কয়টা? 1,000। তো এই 1,000 পণ্য উৎপাদনের জন্য তোমার যতটুকু লেবার কস্ট হয়েছে ততটুকু তোমাকে ধরতে হবে। এখানে অগ্রিমও ধরা যাবে না, বকেয়াও রাখা যাবে না। এই জন্য দুইটাই আমরা কি করবো? বিয়োগ করে দেবো। তাহলে পেমেন্ট অফ লাস্ট মান্থ, গত মাসের টাকা তুমি কাউন্ট করবে না, অর্থাৎ 3,000 তুমি বাদ দিয়ে দাও, আর অগ্রিম যেটা দিছে সেটাও তুমি বাদ দিয়ে দিবা। ঠিক আছে, অগ্রিমটা এখানে কাউন্ট হবে। অগ্রিম মানে কি? তার পরের মাসের জন্য দিচ্ছে। আমার তো পরের মাসের আমি হিসাব করছি, আমি করতেছি এই মাসে, অর্থাৎ আর এই মাসে কতটুকু খরচ হয়েছে? 50,000 টাকা খরচ হয়েছে। ঠিক আছে, 50,000 টাকা এই মাসে খরচ হয়েছে। তাহলে এখানে আমি যদি 1,000 দিয়ে ভাগ করি, 50 টাকা করে আমাদের ওয়েজেস বাবু চাইতেছি। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? ডিরেক্ট ওয়েজেস যোগ করার কারণে আসলে প্রাইম কস্ট, এই প্রাইম কস্ট থেকে প্রাইম কস্টের সাথে ওয়ার্কস ওভারহেড যোগ করবো। ওয়ার্কস ওভারহেড কোশ্চেনে সরাসরি দেওয়া আছে কত? 60,000 যোগ করলাম। ঠিক আছে, তাহলে পেলাম ওয়ার্ক বা ফ্যাক্টরি কস্ট বলতে পারি আমরা। এর সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স যোগ করছি, কোশ্চেনে সরাসরি দেওয়া আছে যে 25 টাকা যদি দাম হয় তাহলে 25,000 ইন্টু 1,000 দিলে তুমি এটা পেয়ে যাবা। ঠিক আছে, 25 টাকা যদি একটার দাম হয়, 1,000 টাকা হবে 25,000 টাকা। তাহলে কস্ট অফ সেলস পেলা, বা কস্ট, টোটাল কস্ট বলতে পারো। তার সাথে প্রফিট অ্যাড করো। প্রফিট কত বলছে কোশ্চেনে? প্রফিট দেয় না, দিয়েছে সেলস। সমস্যা কি? সেলস 300 টাকা করে, তো 300 টাকা করে 1,000 ইউনিট কত হয়? 3 লাখ টাকা হয়। তাহলে 3 লাখ টাকা থেকে 2,75,000 বাদ দাও, প্রফিট বের হয়ে যাবে। ঠিক আছে, এরপর আমরা যাব রিকোয়ারমেন্ট নাম্বার বিতে। বি নাম্বারে আসি। বি নাম্বারে বলছে এস্টিমেটেড সেলস প্রাইস, অর্থাৎ সেলস প্রাইস বের করতে হবে অফ এ ইউনিট অফ দ্য সেম প্রোডাকশন, অর্থাৎ যতটুকু পণ্য তুমি উৎপাদন করছো সেই প্রোডাকশনেরই আমাদের কি করতে হবে? সেলিং প্রাইস বের করতে হবে ইন জুলাই 2016 সালের জুলাই মাসের হিসাব করতে হবে তোমাকে। এখন প্রথমে বলছে 10% ইনক্রিজ ইন কস্ট অফ র ম্যাটেরিয়াল, কস্ট অফ র ম্যাটেরিয়ালের 10% বাড়াইতে বলছে। ঠিক আছে, তারপরে 10% ইনক্রিজ ইন ডিরেক্ট ওয়েজেস, ওয়েজেস যেটা তুমি বের করছো তার 10% বাড়াবা। 5% ওয়ার্কস ওভারহেড চার্জ করবা, ইনক্রিজ করবা। 20% ডিক্রিজ করবা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সকে, এবং সেম পার্সেন্টেজ অফ প্রফিট অন সেলস প্রাইস অ্যাজ আর্ন ডিউরিং দ্য মান্থ, অর্থাৎ পূর্বে, অর্থাৎ 2015 সালে তুমি যেই রেটে, যেই পার্সেন্টেজ হারে মুনাফা নিছো, সেই পার্সেন্টেজ অনুযায়ী 2016 সালে মুনাফা তোমাকে ধরতে হবে। আমরা এই জন্য আমরা আগে কি করে নিছি, তোমার প্রফিটটা কত ছিল এই যে এই সিচুয়েশনে, সেটা আমরা বের করে নিছি। তাহলে এখানে কার সাথে কার প্রফিট বের করতে বলছে সেটাও কিন্তু একটু খেয়াল করার বিষয়। এখানে কার সাথে কার পার্সেন্ট প্রফিট কিন্তু দুই ভাবে হইতে পারে, বিক্রয় মূল্যের উপরও হইতে পারে, খরচের উপরে হইতে পারে, কস্ট মূল্যের উপরও হইতে পারে। তার মধ্যে প্রফিট কার উপর ধরতে হবে সেটা দেখো।
কারণ দুই ক্ষেত্রে পার্সেন্টেজের রেটটা ভিন্ন হবে ঠিকই, কিন্তু প্রফিটটা কিন্তু সেমই আসবে। তো আমাদের যেভাবে করতে হবে আমাকে ওইভাবেই পার্সেন্টেজটা বের করতে হবে। সেম পার্সেন্টেজ অফ প্রফিট অন সেলস, অর্থাৎ প্রফিট অন সেলস মানে কি, সেলস এর উপরে প্রফিট ধরছে। তাই তুমি যে এখন রেটটা তৈরি করবা সেটা কার সাথে কার নিয়ে করবা, তুমি প্রফিট সেলস এর উপরে কতটুকু প্রফিট হয়েছে, কত পার্সেন্ট প্রফিট হয়েছে সেটা তুমি ক্যালকুলেট করো। যদি কস্ট বলতো তাহলে আমি উপরে কস্ট দিতাম, নিচে সেলস দিতাম, যেহেতু সরি উপরে দিতাম প্রফিট, নিচে দিতাম কস্ট যদি কস্ট বলতো, কিন্তু আমাকে বলছে সেলস এর উপরে প্রফিট হয়েছে, এই জন্য প্রফিট বাই সেলস। ঠিক আছে, সেলস থাকার কারণে সেলস আসছে, কস্ট থাকছে কস্ট রুপে। তাহলে আমি প্রফিট করছি 25,000, সেলস করছি 3 লাখ আমার আগে, তাহলে এখানে আমার প্রফিট কত দেখা যাচ্ছে 8.33%। ঠিক আছে, তা তুমি 3 লাখের 8.33% করলে 25,000 আসবে। আবার তোমাকে যদি বলতো কস্ট, তাহলে তুমি এখানে কস্ট দিতা, এইখানে লিখতে 2,75,000, এইখানে যে রেটটা বের হতো এই টাকার উপর এই রেটটা অ্যাপ্লাই করলে ওই 25,000 হবে। টাকা কিন্তু সেমই আসবে, কিন্তু পার্সেন্টেজ দুইটা দুই রকম আসবে, কারণ একটা হলো সেলসের উপর, একটা হলো কস্টের উপর, দুইটার ভিন্নতা আছে। এরপরে আমরা লাস্ট যেটা এখন দেখবো সেটা হলো ওই যে আমাদের প্রতি এককের সেলিং প্রাইস বের করতে বলছিল, সেটা আমরা বের করবো। ঠিক আছে, যদি আমাকে এখানে সেলস প্রাইস অফ এ ইউনিট, একটা ইউনিটের না বলে যদি বলতে টোটাল বের করো, তাহলে কিন্তু আমাকে এই যে এখানে যে কাজগুলো আমরা করছি এগুলো আবার চেঞ্জ হয়ে যেত, অন্যভাবে করতে হতো, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। ওইরকম অঙ্ক আমাদের এই নেক্সট অঙ্কটাই ওরকম, আমরা নেক্সট ক্লাসে দেখবো। তো আমরা এটা দেখি, আমরা 2016 সালের সেলিং প্রাইস কত হবে সেটা বের করব। সেলিং প্রাইস করতে হলে কি করতে হবে, আমরা আগে যা করছি তাই এখানে করব, এখানে শুধু জাস্ট রেটটা নিয়ে কাজ করব। ওইখানে যা যা লিখেছি ওইগুলোই লেখা এখানে হবে। ডিরেক্ট ম্যাটেরিয়াল দেখো 140 টাকা খরচ হয়েছে, এই যে ম্যাটেরিয়াল, এই আগেরগুলো তোমার প্রয়োজন নাই, কারণ আগেরগুলো সব যোগ বিয়োগ করে তুমি 140 পাইছো, এগুলো 140 টাকা। তাহলে এইটাকে 20% বাড়াইতে বলছে প্রশ্নে, 20% ম্যাটেরিয়াল কস্টকে বাড়াইতে বলছে, বাড়া আসছে 168 টাকা। লেবার কস্ট 5% বাড়াইতে বলছে, যেগুলো 1 2 3 এগুলো দিয়ে রাখছে, এই অনুযায়ী কাজ করতেছে। তাহলে 10% ডিরেক্ট ওয়েজেস বাড়াইতে বলছে। আচ্ছা, আমরা তো এখানে 5% করে রাখছি। আচ্ছা 50 টাকা, তো স্যার এখানে 50 হবে, 50 টাকা 5% তো এটা হয় না, 10% কত হয়, 50 টাকার 10% হবে। সরি, আমি এখানেই কারেকশনটা হবে, এখানে 10% হবে, এখানে 50 হবে। ঠিক আছে, এটা 10% 5 টাকা, আর এখানে 50 টাকা 55 টাকা বসালাম। তাহলে প্রাইম কস্ট এই দুটো যোগ করে ওয়ার্কস ওভারহেড কত পার্সেন্ট বাড়াইতে বলছে, 5% বাড়াইতে বলছে। ওয়ার্কস ওভারহেড দেখো এই যে এখানে 250, 250 এর আচ্ছা 250 সরি 60 টাকা, 60 টাকার 5% বাড়াইলে 63 টাকা হলো হলো ওয়ার্কস অফ কস্ট, ফ্যাক্টরি কস্ট, ওয়ার্ক কস্ট অথবা ফ্যাক্টরি কস্ট হবে। তাহলে 286 টাকা আসলো। অ্যাডমিনিস্ট্রেটিভ খরচ কমাইতে বলছে, কিন্তু 20% লেস করতে বলছে। তাহলে দেখো 25 টাকা 20% লেস করলে 20 টাকা হবে। তাহলে আমরা দুটো যোগ করে পেলাম কস্ট অফ সেলস, তার সাথে ওই যে প্রফিট বিক্রয় মূল্যের উপর প্রফিট, বিক্রয় মূল্য কিন্তু তুমি এখনো পাও নাই। তাহলে আমরা শিখছিলাম কি, এই কস্ট মূল্যকে গুণ করব 8.33 দ্বারা, ভাগ করব 100 থেকে, এই মানটা বাদ দিয়ে যেটা থাকবে সেটা, 100 থেকে এই মানটা যদি আমি বাদ দিই তাহলে থাকবে আমার হাতে 91.67। ঠিক আছে, অর্থাৎ মুনাফা দিয়ে গুণ আর 100 থেকে মুনাফা বাদ দিলে যেটা হবে সেটা যে ভাগ করলে আমি পাবো বিক্রয় মূল্যের উপর প্রফিট কত। যদি কস্ট মূল্যের উপরে বলতো, ক্রয় মূল্যের উপরে, তাহলে আমরা সরাসরি এটার উপরে এই পার্সেন্টেজটা অ্যাপ্লাই করতাম, কিন্তু এটা সরাসরি করা যাবে না। কেন? কারণ আমাদের প্রফিট অন সেলস, সেলসের উপরে পার্সেন্টেজটা করতে হবে। সেলস যেহেতু জানা নাই, এই জন্য আমাদের এই প্রসেসিংয়ে কাজ করতে হবে। ঠিক আছে, এই ছিল আমাদের 19 নাম্বার অঙ্ক। তাহলে আমাদের উপরে একটা অঙ্ক বাকি আছে, এরপরে 20 থেকে আমরা নেক্সট ক্লাসে শুরু করব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমরা কি ছবি তুলে নিবা নাকি?